বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত কথিত দুর্নীতি মামলার রায় ঘোষণা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বিচারক মোতাহার হোসেন। সে সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন। ঢাকার বিশেষ জজ আদালত ৩-এ বিচার চলছিল তারেক রহমানের। রায় ঘোষণার আগে ঘটে নানা নাটকীয় ঘটনা। বিচারক মোতাহার হোসেন স্বাভাবিকভাবে মামলার রায় ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ বদলে যায় দৃশ্যপট। চারিদিক থেকে আসতে থাকে নানা চাপ, নানা হুমকি। তারেক রহমানকে যে কোনোভাবে হোক সাজা দিতেই হবে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার রায় যা হওয়ার তাই হবে। বিচারক এমন মনোভাব প্রকাশ করলে তার উপর আরও চাপ বেড়ে যায়। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল সরাসরি যোগাযোগ করেন মোতাহার হোসেনের সঙ্গে। চলে নানা পর্যালোচনা। এক পর্যায়ে দুলাল বিচারককে বলেন, আপনাকে রায় লিখতে হবে না, আমি লিখে দেব, আপনি শুধু পড়বেন। পরে দুলাল রায় লিখে পাঠিয়েছিলেন বিচারকের বাসায়। বিচারক মোতাহার অবশ্য আদালতে জহিরুল হক দুলালের লিখে দেওয়া রায় পড়েননি। তিনি পড়েছিলেন নিজের লেখা রায়। উক্ত রায়ে তিনি তারেক রহমানকে বেকসুর খালাস ঘোষণা করেছিলেন। রায় ঘোষণার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় পড়েন বিচারক মোতাহার। চাকরি থেকে অবসর নেওয়ার 1 মাস আগেই এই ঘটনা ওলটপালট করে দেয় তার সবকিছু। কিছুদিন আত্মগোপনে থাকার পর আদালতে ফিরে আসলেও বুঝতে পারেন তাকে নিয়ে চলছে নানা ষড়যন্ত্র। পরে নিজের অফিস গুছিয়ে অবসর নেওয়ার আগের দিন প্রিয় কর্মস্থল ছাড়েন। এক ছেলেকে নিয়ে চলে যান মালয়েশিয়া। এরপর অনেকটা ভবঘুরের মতো সময় কাটিয়েছেন। কয়েক দেশ ঘুরে 2022 সালে থিতু হন ফিনল্যান্ডে। ছেলেকে নিয়ে সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন। তিনি বলেন, আমি বিচারক হিসেবে নিযুক্ত হওয়ার পর মামলার নথি বিশদভাবে পর্যালোচনা করি। দেখি তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগে তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ নেই। তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদানও নেই। এরপরও যেহেতু চার্জ গঠিত হয়েছে, সেই কারণে আমাকে বিচার করতে হবে। আমি বিচার কন্টিনিউ করি, সাক্ষ্য গ্রহণ করি। আসামির বিরুদ্ধে তো কোনো এভিডেন্স নেই। একজন সাক্ষীও তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে তার নাম উচ্চারণ করেনি, কোনো অভিযোগ দেয়নি। সেই মামলায় কি করে একজন আসামিকে সাজা দেওয়া যায়? মোতাহার হোসেন বলেন, দোষ না থাকার পরেও বিদেশে অর্থ পাচার মামলার রায়ে যেন তারেক রহমানকে সাজা দেওয়া হয়, সেজন্য সাবেক আইন সচিব দুলাল তাকে একের পর এক চাপ দিতে থাকেন। দফায় দফায় আমাকে তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে দিয়ে চাপ দিতে থাকেন। গোয়েন্দা সংস্থার লোকজনকে আমার পেছনে লেলিয়ে দেন। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, তৎকালীন ডিজিএফআই প্রধানও আমাকে নানাভাবে চাপ দেন। তিনি বলেন, রায় ঘোষণার আগের শুক্রবারে আমার বাসায় গোয়েন্দা সদস্যরা আসলো। তারা আমাকে নিয়ে গেলেন ধানমন্ডিতে তৎকালীন বিচারপতি আশিস রঞ্জন সাহেবের বাসায়। 2-4 মিনিট পরেই দেখি জহিরুল হক দুলাল এবং ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশিস রঞ্জনের বাসায় আসেন। বাসায় ঢুকে তাদের কেউ কেউ পিস্তল বের করছিল, পিস্তল বের করে গুলি লোড করেছিল, নাড়াচাড়া করছিল, বলছিল একবার ট্রিগার চাপলে এই পিস্তল দিয়ে 8টি গুলি বের হয়। এসব করার কারণ আমাকে ভয় দেখানো। আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি এবং বিচারপতিও ভয় পেয়ে যান। দুলাল বারবার বলতে থাকেন, মামলায় শাস্তি না দিলে, এই মামলায় জেল না দিলে, তারেক রহমানকে খালাস দিলে কেউ নিস্তার পাবেন না। তখন আমি বিচারপতি আশিস রঞ্জন সাহেবকে বলি, স্যার, এই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে কোনো এভিডেন্স নেই। একজন সাক্ষীও সরকার পক্ষ ছাড়া তার বিরুদ্ধে নামও বলে নাই, তার নামই উচ্চারণ করে না। কোনো অভিযোগ দেওয়া তো দূরের কথা, তার নামই নেই এভিডেন্সে। আমি কিভাবে পানিশমেন্ট দেব? আমি বললাম, আমি এই রায় লিখতে পারবো না। তখন দুলাল জাস্টিস আশিস রঞ্জন সাহেবকে বললেন, স্যার, কি করা যায়? স্যার, আপনি রায় লিখে দেন, আমি দেখব। জাস্টিস সাহেব বললেন, না, আমি রায় লিখতে পারবো না। মোতাহার সাহেবের রায় মোতাহার সাহেব লিখবে। মোতাহার হোসেন বলেন, তখন জহিরুল হক দুলাল আমাকে বাসায় বসে রায় লিখতে বলেন। আমি বাসায় রায় লিখেছিলাম। তারেক রহমানকে খালাস দেওয়ার রায় লিখেছিলাম। রোববার সকালে জহিরুল হক গোয়েন্দা সংস্থার লোকদের মাধ্যমে আমার কাছে রায় লিখে পাঠান। রায়টা সহ গোয়েন্দা বাহিনীর লোকজন আমাকে বাসা থেকে কোর্টে নিয়ে যায়। কৌশলে আমি আমার লেখা রায়টাও সঙ্গে নেই। এজলাসে বসে যা সত্য ও সঠিক সেই রায় ঘোষণা করি। এরপরই পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তার উদ্যোগ নিয়ে আমাকে আত্মগোপনে যেতে হয়। এক পর্যায়ে আমি আবার কোর্টে আসি।
অবসরে ঠিক কয়েকদিন আগে জানতে পারি অবসর নেওয়ার দিনই তারা আমাকে অপহরণ করে গুম করে দিতে পারে। তাদের এই পরিকল্পনা জেনে আমি অবসরের আগের দিনই সব কাগজপত্র সই করে বের হয়ে যাই। তিনি বলেন, প্রথমে ছেলেকে নিয়ে মালয়েশিয়া যাই। সেখানেও আমার পেছনে গোয়েন্দা নজরদারি শুরু হয়। এক জায়গায় বেশি দিন থাকতে পারিনি। সেখান থেকে নেপালে গিয়ে থেকেছি কিছুদিন। 2022 সালে ছেলে আরিফ হাসান রাহুলকে নিয়ে ফিনল্যান্ডে আশ্রয়ের অনুমতি পাই। ওইদিকে দেশে আমার স্ত্রী ও 2 ছেলে ছিল। ছেলেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। তারা এক জেলা থেকে আরেক জেলায় ঘুরে বেরিয়েছে। 4 বছর আগে স্ত্রী মারা যান। আমরা যেতে পারিনি। এখন 2 ছেলে নাটোরে থাকে। বিচারপতি বলেন, আমার বিরুদ্ধে দুদকে মামলা হলো। আমার সম্পদের তথ্য চাইল। ছেলের মাধ্যমে আমি তাদের জানালাম দেশে বিদেশে আমার কোথাও কোনো প্লট বা ফ্ল্যাট নেই। পৈতৃক জমি আছে, বাগান আছে। 5ই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর অবশ্য দুদক আমার বিরুদ্ধে করা মামলা এবং অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে। এখন দেশে ফিরবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। দেশে দ্রুতই ফিরতে চাই। আমার জীবন থেকে অনেক কিছু চলে গেছে। আমার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। দেশে ফিরে আসলে কিছুটা শান্তি পাবো। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।